হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 6-এর লেসন 9-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তার সাথে এই অংশের কিছু অ্যাক্টিভিটিও আমি আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লগিং, জোসেফ ক্যাম্পবেলের লেখা। প্রথমেই আমরা জোসেফ ক্যাম্পবেল সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মূল যে পোয়েম সেখানে প্রবেশ করব। দেখো, জোসেফ জন ক্যাম্পবেল 1879 to 1944 was a famous Irish poet and lyricist. জোসেফ জন ক্যাম্পবেল, এটা হচ্ছে তার পুরো নাম। তিনি, যার সময়কাল ছিল 1879 থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট, ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। আইরিশ মানে যারা আয়ারল্যান্ডের বাসিন্দা হয় তাদেরকে বলা হয় আইরিশ। তো তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন, তাই তাকে বলা হচ্ছে আইরিশ। তো তিনি একজন আইরিশ পোয়েট ছিলেন অ্যান্ড লিরিসিস্ট মানে হচ্ছে গীতিকার। তিনি একজন গীতিকারও ছিলেন। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। তিনি বেলফাস্টে জন্মেছিলেন। ইন অ্যান আইরিশ ফ্যামিলি, একটা আইরিশ পরিবারে। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগ্যান উইথ সংস। লিটারারি অ্যাক্টিভিটি মানে সাহিত্যিক কাজকর্ম। হিজ লিটারারি অ্যাক্টিভিটি বিগ্যান, তার সাহিত্যিক কাজকর্ম শুরু হয়েছিল উইথ সংস, গানের সঙ্গে। ইন 1905 হি মুভড টু লন্ডন। 1905 সালে হি মুভড টু লন্ডন, তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং দ্য ব্লাইন্ড ম্যান, at the fair, the old women, etc. His famous poems include, তার বিখ্যাত কবিতাগুলির অন্তর্গত হলো অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং দ্য ব্লাইন্ড ম্যান, অ্যাট দ্য ফেয়ার আর দ্য ওল্ড উইমেন এক্সেট্রা। এইগুলো। এবার চলে এসো মেন টেক্সটে। দেখো মেন পোয়েমে কি বলছে। আমি তোমাদের কবিতার যে নামকরণ সেটা আমি ব্যাখ্যা করলাম না, এই কারণে যে সেই নামটা এই পোয়েমের প্রথম লাইনেই তোমরা পেয়ে যাবে। দেখো, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লগিং। আই উইল গো, আমি যাব, উইথ মাই ফাদার, আমার বাবার সঙ্গে, এ প্লগিং। প্লগ মানে হলো লাঙল, আর প্লগিং মানে লাঙল দেওয়া। তাহলে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লগিং, আমি আমার বাবার সঙ্গে যাব লাঙল দিতে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। টু দ্য গ্রিন ফিল্ড, সবুজ মাঠে, বাই দ্য সি, সমুদ্রের পাশে, যে মাঠটা সমুদ্রের পাশে অবস্থিত। তাহলে আমি আমার বাবার সাথে লাঙল দিতে যাব সবুজ মাঠে, সমুদ্রের পাশে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লোকিং আফটার মি। রুকস মানে হলো দাঁড় কাক, ক্রোজ মানে কাক, আর সিগাল মানে হলো শঙ্খচিল। তাহলে অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল, এবং দাঁড় কাকেরা এবং শঙ্খচিলেরা উইল কাম, আসবে, ফ্লোকিং আফটার মি। ফ্লোকিং মানে দল বেঁধে আসবে, আফটার মি, আমার পেছনে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার। আই উইল সিং, আমি গান গাইব, টু দ্য পেশেন্ট হর্সেস, ধৈর্যশীল ঘোড়াদের জন্য। পেশেন্ট মানে ধৈর্যশীল, আর হর্সেস মানে ঘোড়া। তাহলে আমি গান গাইব ধৈর্যশীল ঘোড়াদের জন্য, উইথ দ্য লার্কের সঙ্গে। লার্ক মানে গায়ক পাখি, এক ধরনের যে গান গায়। তো সেই লার্কের সঙ্গে আমি গান গাইব, ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার, বাতাসের মধ্যে। সে তো পাখি, মানে সে বাতাসের মধ্যে ভেসে বেড়ায় এবং বাতাসের মধ্যে ভাসতে যে গান গায়। তো আমি তার সাথে গান গাইব ধৈর্যশীল ঘোড়াদের জন্য। এখানে ঘোড়াদের উল্লেখ কেন করা হয়েছে, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে চাষের ক্ষেত্রে ঘোড়াদের উল্লেখ কেন করা হয়েছে। তো আমাদের যে যেমন লাঙল দেওয়ার কাজে বলদদের ব্যবহার করা হয়, তেমনই এটা তো যিনি ন্যারেটার, যিনি এটা বলছেন, কবি, তিনি তো আইরিশ দেশের পোয়েট, তিনি তো এখানকার নয়। তো আইরিশ দেশে বা আয়ারল্যান্ডে, আমি ভুল বললাম, আইরিশ তো অধিবাসীদের বলা হয়, আয়ারল্যান্ডে ঘোড়া দিয়ে লাঙল টানানো হয়। তো সেই কারণে এখানে ঘোড়ার কথা বলা হয়েছে। তো সেই ধৈর্যশীল ঘোড়াদের জন্য আমি গান গাইব লার্ক পাখির সঙ্গে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লগ সং দ্যাট ব্লেসেস দ্য ক্লেভিং শেয়ার। অ্যান্ড মাই ফাদার, এবং আমার বাবা, উইল সিং, গান গাইবে, দ্য প্লগ সং, লাঙলের গান, এবং আমার বাবা লাঙলের গান গাইবে, দ্যাট ব্লেসেস
দ্য ক্লেভিং শেয়ার দ্যাট ব্লেসেস, যেটা আশীর্বাদ দেয়, দ্য ক্লেভিং শেয়ার, ক্লেভিং মানে দ্বিখণ্ডিত আর শেয়ার মানে অংশ, যেটা আশীর্বাদ দেয় দ্বিখণ্ডিত অংশকে। দ্বিখণ্ডিত অংশ বলতে তোমরা যারা গ্রামের দিকে থাকো বা যারা চাষবাস দেখেছো তারা দেখে থাকবে লাঙল দেওয়ার সময় যখন লাঙলের ফলাটা যখন টানা হয় তখন কি হয়, মাটিটা দুভাগে ভাগ হয়ে যায়। তো এই অর্থাৎ দ্বিখণ্ডিত হয়ে যায়, দুভাগে ভাগ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ক্লেভিং, মানে ক্লেভিং শেয়ার দ্বিখণ্ডিত অংশ। এবার দ্যাট ব্লেসেস দ্য ক্লেভিং শেয়ার, যেটা ওই দ্বিখণ্ডিত অংশকে আশীর্বাদ দেয়। এটা কেন বলা হচ্ছে আশীর্বাদ দেয়? অর্থাৎ আমরা লাঙল জমিতে কেন দিই? যাতে জমির যে নিচের অংশের যে মাটিটা সেটা তো উর্বর হয়, সেটা ওপরের অংশে চলে আসে, যাতে লাঙল দেওয়ার মাধ্যমে যাতে নিচের মাটিটা ওপরের অংশে চলে আসে, সেই কারণে আমরা লাঙল দিই। তো সেই উর্বর মাটিতে ফসল ভালো হয়, তো সেই কারণেই বলছে, অর্থাৎ ভালো করে লাঙল দিলে কী হবে, নিচের উর্বর মাটিটা ওপরে চলে আসবে এবং ফসলও ভালো হবে, সেই জন্যই বলছে। এবং আমার বাবা লাঙলের গান গাইবে, যেটা দ্বিখণ্ডিত অংশকে আশীর্বাদ দেয়। I will go with my father a sowing to the red field by the sea. I will go with my father, আমি আমার বাবার সঙ্গে যাব, এ সোয়িং মানে বপন করা, অর্থাৎ বীজ বপন করা। আমি আমার বাবার সঙ্গে যাব বীজ বপনের কাছে। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, রেড ফিল্ড মানে লাল মাঠে যাব সমুদ্রের পাশে। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে ন্যারেটার বা ওই যে ন্যারেটার বলতে এখানে ওই ছোট্ট মেয়েটি, যার ছবি এখানে দেওয়া আছে দেখো, তো এই ছোট্ট মেয়েটি প্রথমে বলেছে যে আমরা গ্রিন ফিল্ডে যাব, অর্থাৎ সবুজ মাঠ। অর্থাৎ গ্রিন ফিল্ড কেন? অর্থাৎ নিশ্চয়ই মাঠ, তো মাঠের মধ্যে হয়তো আগাছা জন্মেছে, ঘাস জন্মেছে, তো সেই কারণে মাঠটা সবুজ হয়ে গেছে। তো তখন সবুজ মাঠ ছিল, তারপর তো লাঙল দেওয়া হয়েছে, লাঙল দেওয়ার ফলে কী হয়েছে, আগাছাগুলো মাটি থেকে উপড়ে গেছে এবং মাটির যে নিচের অংশের যে উর্বর মাটিটা সেটা উপরে চলে এসছে, অর্থাৎ সেই অংশটা কিছুটা মাটির যে রং সেটা কিছুটা লালচে ধরনের, সেই কারণে এখন মাঠটা লাল মনে হচ্ছে। তো সেই জন্য বলছে আমি আমার বাবার সঙ্গে যাব বীজ বপনের কাজে লাল মাঠে সমুদ্রের পাশে। And the rooks and the crows and the starlings will come blocking after me. অ্যান্ড দ্য রুকস মানে দাঁড় কাক, আমি আগের প্যারাতে বললাম। ক্রোজ মানে কাক, আর স্টারলিংস হচ্ছে আরেক ধরনের পাখি। এবং দাঁড় কাকেরা এবং স্টারলিংস আসবে ব্লকিং আফটার মি, আমার পেছনে ব্লকিং করে, মানে ঝাঁকে আসবে, রাস্তা অবরোধ করে আর কি, তো অবরোধ করে তারা আসবে। I will sing to the striding swards with the finch on the greening slope. I will sing, আমি গান গাইব, টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স। স্ট্রাইডিং মানে হচ্ছে কঠোর পরিশ্রমী, আর সোয়ার্স মানে বীজ বপনকারী, যারা বীজ বপন করে। তাহলে আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স, আমি কঠোর পরিশ্রমী বীজ বপনকারীদের জন্য গান গাইব। উইথ দ্য ফিঞ্চ হলো আরেক ধরনের পাখি, ফিঞ্চ পাখির সঙ্গে গান গাইব। অন দ্য গ্রিনিং স্লোপ, সবুজ মন্থর বলতে সবুজ মাঠে, সেই সবুজ মাঠে ধীর গতিতে ফিঞ্চ পাখির সঙ্গে আমি গান গাইব, ওই কঠোর পরিশ্রমী বীজ বপনকারীদের জন্য। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো। অ্যান্ড মাই ফাদার, এবং আমার বাবা, উইল সিং গান গাইবে, দ্য সিড সং মানে বীজ বপনের গান, এবং আমার বাবা বীজ বপনের গান গাইবে। দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, দ্যাট যেটা, অনলি মানে কি শুধুমাত্র, দ্য ওয়াইজ মানে হলো জ্ঞানী, ওয়াইজ মেন মানে জ্ঞানী মানুষ, আর নো মানে জানা, যেটা শুধুমাত্র জ্ঞানী মানুষেরা জানে, অর্থাৎ যে গানটা জ্ঞানী মানুষেরা জানে। এবং আমার বাবা বীজ বপনের গান গাইবে, যেটা শুধুমাত্র জ্ঞানী মানুষেরাই জানে। I will go with my father a reaping. আমি যাব উইথ মাই ফাদার, আমার বাবার সঙ্গে রিপিং মানে ফসল কাটা। তাহলে আমি আমার বাবার সঙ্গে যাব ফসল কাটার কাজে বা ফসল কাটতে। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, বাদামি মাঠে, বাই দ্য সি সমুদ্রের পাশে। এখানে দেখো আবার বলা হয়েছে বাদামি মাঠ, অর্থাৎ মাঠটা বাদামি হয়ে গেছে। প্রথমে কি ছিল, সবুজ মাঠ, আগাছা জন্মেছিল, তারপর লাঙল দেওয়া হলো, তারপর নিচের অংশে মাটিটা উপরে এলো, অর্থাৎ মাঠটা লাল হয়ে গেল। তারপর তো বীজ বপন করা হলো, বীজ বপনের পর কি ফসল হয়েছে এবং মাঠটা বাদামি মনে হচ্ছে, সেই কারণে বলছে আমি আমার বাবার সঙ্গে যাব ফসল কাটতে বাদামি মাঠে সমুদ্রের পাশে।
and the geese and the crows and the children will come blocking after me. And the geese মানে রাজহাঁস, ক্রোজ মানে কাক, আর চিলড্রেন মানে শিশুরা, এবং রাজহাঁসেরা, কাকেরা এবং শিশুর দলেরা উইল কাম আসবে ব্লকিং আফটার মি, আমার পেছনে অবরোধ করতে করতে বা দল বেঁধে। I will sing to the tan-faced rivers with the rain in the heat of the sun. I will sing, আমি গান গাইব, টু দ্য tan-faced rivers. ট্যান ফেসেড মানে হলো তাম্র বর্ণের মুখের, তাম্র বর্ণের মুখ, আর রিপার্টস মানে যারা ফসল কাটে তাদেরকে বলা হয় রিপার্টস। তাহলে আই উইল সিং, আমি গান গাইব, টু দ্য ট্যান-ফেসেড রিপার্টস, তাম্রবর্ণ বিশিষ্ট মুখের যারা ফসল কাটছে তাদের জন্য। তাম্রবর্ণ কেন? প্রখর রোদের মধ্যে তো তারা ফসল কাটছে, তাই ফসল কাটতে কাটতে সূর্যের তাপে তাদের মুখগুলো তাম্রবর্ণ হয়ে গেছে, অর্থাৎ লালচে হয়ে গেছে, তো সেই কারণে বলা হচ্ছে তাম্রবর্ণের মুখ। তো আমি তাদের জন্য গান গাইব উইথ দ্য রেন হলো আরেক ধরনের গায়ক পাখি, তো সেই রেন পাখির সঙ্গে আমি গান গাইব ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের প্রখর তাপের মধ্যে। সূর্যের হিট মানে কি? তাপ। সূর্যের তাপের মধ্যে আমি রেন পাখির সঙ্গে সেই তাম্রবর্ণের মুখ বিশিষ্ট যারা ফসল কাটছে তাদের জন্য গান গাইব। And my father will sing the sky's song that joys for the harvest done. And my father, এবং আমার বাবা, উইল সিং গান গাইবে, দ্য স্কাইস সং, স্কাইস মানে কাস্তে, এবং আমার বাবা কাস্তের গান গাইবে, দ্যাট জয়েজ যেটা আনন্দ দেয়, ফর দ্য হারভেস্ট ডান। হারভেস্ট মানে কি? হারভেস্ট মানে হলো ফসল, আর ডান মানে হয়ে গেছে, মানে হারভেস্ট ডান বলতে ফসল কাটার কাজ হয়ে গেছে। তাহলে ফসল কাটার কাজ হয়ে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দের জন্য আমার বাবা স্কাইস সং অর্থাৎ কাস্তের গান গাইবে। তোমরা লক্ষ্য করে থাকবে এই যে 3টে প্যারা আমরা পড়লাম, এখানে কিন্তু প্রতিটা এই গোটা কবিতাটাই কিন্তু ফিউচার টেন্সে লেখা আছে, অর্থাৎ দেখো কীভাবে উইল দিয়ে বলা আছে, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লগিং, আমি আমার বাবার সঙ্গে চাষ করতে যাব। তারপরে দেখো দেওয়া আছে আই উইল গো উইথ মাই ফাদার এ সোয়িং, আমি আমার বাবার সঙ্গে বীজ বপন করতে যাব। তারপর আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, আমি আমার বাবার সঙ্গে ফসল কাটতে যাব। তো এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু ফিউচার টেন্সে আছে, গোটা কবিতা জুড়েই ফিউচার টেন্স আমরা লক্ষ্য করতে পারবো। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু চাষ করার বা চাষবাসের 3টে পর্যায়ের কথা উল্লেখ আছে, যেমন প্রথমে প্লগিং মানে লাঙল দেওয়া, তারপর কী হচ্ছে, তারপর হলো সোয়িং বীজ বপন করা, আর তারপর রিপিং অর্থাৎ ফসল কাটা। তো এখান থেকে আমরা চাষবাস সম্পর্কে একটা সামগ্রিক রূপ দেখতে পেলাম। তো এখানেই এই পোয়েমটা শেষ হচ্ছে। এবার চলে এসো অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি নির্বাচন করো, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস নিচে দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থানগুলি পূরণ করো। এ, দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফর প্লগিং। দ্য চাইল্ড উইল গো, শিশুটি যাবে উইথ হিজ ফাদার তার বাবার সঙ্গে, টু দ্য ড্যাশ ফর প্লগিং, কোথায় যাবে? ফর প্লগিং মানে লাঙল দেওয়ার জন্য। 3টে অপশান আছে, প্রথমে আছে ফিল্ড মানে মাঠ, তারপর আছে সি মানে সমুদ্র, তারপর আছে হিলস মানে পর্বত। তাহলে কোথায় যাবে আমরা জানি, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ফিল্ড। আমি এখানে টিকমার্ক দিলাম, তোমরা কিন্তু শূন্যস্থানের মধ্যে উত্তরটা বসাবে। বি, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য ড্যাশ। দ্য চাইল্ড উইল সিং, শিশুটি গাইবে, টু দ্য হর্সেস ঘোড়াগুলির জন্য, অ্যালং উইথ দ্য, অ্যালং উইথ মানে সঙ্গে, কাদের সঙ্গে গাইবে? 3টে অপশান আছে, লার্ক, রেন আর গাল। লার্ক আর রেন মানে গায়ক পাখি, আর গাল হলো শঙ্খচিল জাতীয় একটি সামুদ্রিক পাখি। তাহলে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে লার্ক। সি, দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল। দ্য ফাদার সিংস, বাবা গায়, দ্য সিড সং বীজ বপনের গান, হোয়াইল যখন, রিপিং মানে শস্য কাটা হয়, সোয়িং বীজ বপন করা হয়, নাকি হারভেস্টিং যখন ফসল সংগ্রহ করা হয়। তাহলে বীজ বপনের গান কখন গাওয়া হয়? যখন বীজ বপন করা হয় তখন নিশ্চয়ই গাওয়া হবে, তাহলে এখানে অ্যান্সার হবে সোয়িং। ডি, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ড্যাশ। রিপিং মানে শস্য কাটার কাজ, উইল বি ডান করা হবে, বাই দ্য ফাদার বাবার দ্বারা, হোয়েন যখন, দ্য ফিল্ড ইজ মাঠটা হবে, রেড, ব্রাউন, গ্রিন। রেড মানে লাল তোমরা জানো, ব্রাউন মানে বাদামি, আর গ্রিন মানে সবুজ। তাহলে কখন শস্য কাটার কাজ হবে? যখন ফিল্ডটা ব্রাউন হবে, বাদামি। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2-তে, কী বলছে দেখো।
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের বাক্যগুলি পূর্ণ করো পাঠ্য থেকে তথ্য নিয়ে। এটা একটু বড় করে নিই, কারণ আমাদের অ্যান্সারগুলো এখানে লিখতে হবে। দেখো, এ ড্যাশ উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড। উইল কাম মানে আসবে, ফ্লোকিং মানে ঝাঁকে ঝাঁকে বা দল বেঁধে, আফটার দ্য চাইল্ড শিশুটির পেছনে। তাহলে কী আসবে? এখানে অ্যান্সার হবে দ্য রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড। রুকস মানে দাঁড় কাক, ক্রোজ মানে কাক, অ্যান্ড সিগালস মানে এবং শঙ্খচিল, উইল কাম আসবে, ফ্লোকিং আফটার দ্য চাইল্ড শিশুটির পেছনে ঝাঁক বেঁধে। বি দ্য প্লগ সং উইল ড্যাশ। দ্য প্লগ সং মানে কি? লাঙল দেওয়ার গান। তাহলে লাঙল দেওয়ার গান উইল ব্লেস দ্য ক্লেভিং শেয়ার। উইল ব্লেস মানে আশীর্বাদ দেবে, দ্য ক্লেভিং শেয়ার দ্বিখণ্ডিত অংশগুলিকে। সি দ্য চাইল্ড উইল গো ড্যাশ ফর সোয়িং। দ্য চাইল্ড উইল গো শিশুটি যাবে, ড্যাশ কোথায় যাবে? ফর সোয়িং বীজ বপনের জন্য। তাহলে এখানে অ্যান্সার হবে দ্য চাইল্ড উইল গো টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি ফর সোয়িং। শিশুটি যাবে লাল মাঠে সমুদ্রের পাশে বীজ বপনের জন্য। ডি দ্য রিপার্স আর ট্যান ফেসেড বিকজ। দ্য রিপার্স মানে কি? যারা ফসল কাটে তারা, আর ট্যান ফেসেড মানে তাদের মুখগুলো তাম্র বর্ণের হয়, বিকজ কারণ দে ওয়ার্ক ইন দ্য হিট অফ দ্য সান। দে ওয়ার্ক তারা কাজ করে, ইন দ্য হিট অফ দ্য সান সূর্যের তাপে। তারা সূর্যের তাপে কাজ করার কারণে তাদের মুখগুলো তাম্র বর্ণের হয়। অ্যাক্টিভিটি 3 কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটি উত্তর দাও। হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লগিং সোয়িং অ্যান্ড রিপিং। হোয়াই কেন? উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং বাবা এবং তার শিশু গান গাইবে, হোয়াইল প্লগিং সোয়িং অ্যান্ড রিপিং লাঙল দেওয়ার সময়, বীজ বপনের সময় এবং ফসল কাটার সময় কেন বাবা এবং তার শিশু গান গাইবে? The father and the child will sing while flogging, sowing and reaping to encourage the patient horses, sowers and reapers respectively. They will also celebrate the joys for the harvest done by those songs. The father and the child will sing. বাবা এবং তার শিশু গান গাইবে while plugging, sowing and reaping লাঙল দেওয়ার সময়, বীজ বপনের সময় এবং ফসল কাটার সময়। টু এনকারেজ মানে উৎসাহ, টু এনকারেজ উৎসাহ দিতে, দ্য পেশেন্ট হর্সেস ধৈর্যশীল ঘোড়াদের, সোয়ার্স বীজ বপনকারীদের, অ্যান্ড রিপার্স যারা ফসল কাটবে তাদেরকে, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। দে উইল অলসো সেলিব্রেট দ্য জয়েস। দে উইল অলসো সেলিব্রেট মানে তারা এটাও উদযাপন করবে, দ্য জয়েস মানে আনন্দটা, তারা আনন্দটাও উদযাপন করবে, ফর দ্য হারভেস্ট ডান ফসল কাটার কাজ শেষ হওয়ার জন্য, বাই দোজ সংস ওই গানগুলির মাধ্যমে। তাহলে আজকে এখানেই শেষ করছি। বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে, নাহলে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশান তোমরা মিস করে যাবে। থ্যাংক ইউ।